তোমাকে দেখে মনে হচ্ছে আজ এত বছর বাদে নন্দিতাই যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। এই দেখো, এখনো দাঁড়িয়ে রইলে কেন? দেরি হয়ে যাবে শাওন। এসো এসো এসো, চলো। শাওন, মনে রেখো পুজো শুরুর আগে তোমাকে কিন্তু পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। যাও, নিচে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসছি। ঠাকুরমশাই, এই ফুলটা না আজ ঠাকুরের মূর্তি থেকে পড়েছে। ঠাকুর আজ সুপ্রসন্ন। আজ বহুযুগ বাদে গ্রামের মেয়ে এই মন্দিরে পা রাখতে চলেছে। ঠাকুর তো আশীর্বাদ করবেনই। জানো শাওন, এই মন্দিরে তোমার মা নিত্য পুজো দিতে আসতো। এটা তার বড় শান্তির জায়গা ছিল। বড়মা, পুজোর আয়োজন সম্পন্ন হয়েছে, এবার আপনারা ভেতরে চলুন। চলো শাওন। এখানে এসে আজ অনেক পুরনো কথা মনে ভিড় করছে। অতীতের কিছু ক্ষত যেন আবার তাজা হয়ে উঠছে। ম্যাডি, প্ল্যান এক্সিকিউট করার সমস্ত ব্যবস্থা রেডি তো? মনে থাকে যেন আগের কোনো ভুল এখানে রিপিট করা চলবে না। কিন্তু আবার বলছি তোমাকে, ডোন্ট ওয়ারি বালমা, ইটস আ ফুল প্রুফ প্ল্যান। ভুলের আর কোনো জায়গাই নেই। আমার প্রণাম গ্রহণ করবেন ঠাকুরমশাই। বীরেন্দ্র, তুমি আজ কত বছর বাদে গ্রামে এলে? তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। এতদিন পর এখানে উৎসব হচ্ছে, এই সুযোগে আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। তা তুমি তো সপরিবারে এসেছো দেখছি। তোমার মেয়ে কোথায়? শাওন মা, যাও ঠাকুর মশাইকে প্রণাম করো। অদ্ভুত, অপরূপ, এই যে বিধাতার চমৎকার। তোমাকে দেখে মনে হচ্ছে আজ এত বছর বাদে নন্দিতাই যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। সেই এক বুক যেন কেটে বসানো। এসো, সবাই আশীর্বাদ নাও ঠাকুরমশাইয়ের কাছ থেকে। থাক থাক, কাউকে পা ছুঁয়ে প্রণাম করতে হবে না। এই মন্দিরে প্রণাম কেবল দেবতার প্রাপ্য। সবাই ওনার আশীর্বাদ নেয়। রঞ্জিনী, অমিতেশ বাবু যেদিন চলে গেলেন সেদিন তুমি রুদ্রপুরে এসেছিলে, তাই না? আমার মনে আছে, তুমিই এসেছিলে। তোমাকেই দেখেছিলাম এই গ্রামে। অসম্ভব, এটা হতে পারে না। ঠাকুরমশাই, আপনার কোথাও ভুল হয়েছে, আপনি ভুল দেখেছেন। রঞ্জিনী ম্যাডাম এই সামান্য কথায় এত অস্থির হয়ে উঠলেন কেন?
এটা কি করে সম্ভব? আমি তো এখানে ছিলামই না। আমি তো অনেক পরে জানতে পেরেছি যে স্যার আর নেই। কি তাই না বীরু, বল? হ্যাঁ ঠাকুর মশাই, দিদি ঠিকই বলছে। সেদিন স্যারকে দেখতে আমি একাই এসেছিলাম, দিদি আসেনি। সেটাই বলছি ঠাকুর মশাই, আপনি হয়তো অন্য কাউকে দেখে আমি ভেবেছেন আপনার কোথাও ভুল হয়েছে। আসলে স্যার চলে যাওয়ার পর থেকে কোনোদিন আমার মন চায়নি যে আমি কখনো রুদ্রপুরে আসবো। এই জায়গাটাতে পা রাখলেই আমার শুধু বীরু আর আমার স্যারের সঙ্গে কাটানো সুন্দর সমস্ত সময় মুহূর্তগুলো মনে পড়ে যায়। আমি আর পারি না নিজেকে। সত্যি কথা বলতে কি, স্যার চলে যাওয়ার পর থেকে আমার নিজেকে অভিভাবকহীন অনাথের মতোই লাগতো। আমি এক মুহূর্ত এখানে থাকতে পারতাম না। আমার এমন দিশেহারা লাগতো যে আমি দেখলাম না, আমি এখানে থাকতে পারবো না। কিন্তু আমি যে, কে জানে, হবে হয়তো আমারই দেখার ভুল। যাকে পুজোর সময় শুরু হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। শাওন মা, তুমি তৈরি তো? তোমাকে আগে দণ্ডি কাটতে হবে। এই ব্যাপারে আমার একটা অনুরোধ ছিল ঠাকুরমশাই। আসলে আমার নাতনির তো এইসবে অভ্যেস নেই, ও শহরে বড় হয়েছে। তাই বলছিলাম কি, যে দণ্ডি যদি অন্য কেউ কাটে, বাকি আচার নিয়ম সব শাওনি করবে। কিন্তু যে পবিত্র কলসি বহন করবে তাকেই তো দণ্ডি কাটতে হয়। আর এই নিয়ম মেনে পুজো করার অধিকার একমাত্র শাওন মায়েরই আছে। আমি জানি, তবুও অনুরোধ করছি যে এই বছরটা যদি আমার নাতনির জন্য নিয়মটা খানিকটা বদলানো যায়। বড় মা, এই পুজো তার নিয়ম কানুনের সঙ্গে গ্রামের সবার আবেগ জড়িয়ে আছে। ওরা যদি নিয়ম বদলাতে সহমত হয় তবে আমারও কোনো অসুবিধা নেই। বেশ, আমি তাহলে সবার সঙ্গে কথা বলছি। তোমরা সবাই জানো যে এই পুজোর নিয়ম হলো, যে ওই পবিত্র কলস বহন করবে তাকেই দণ্ডি কাটতে হবে। ম্যাডাম হঠাৎ করে কোথায় চলে গেলেন? কিন্তু আমার নাতনি তো শহর থেকে এসেছে, এইসব নিয়মও কোনোদিনও পালন করেনি। আর এই নিয়ম পালন করা ওর পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে। তাই আমি সবার কাছে আর্জি জানাচ্ছি যে এইবারটা যদি... বড় মা, শুভ, আমার কথা এখনো শেষ হয়নি। বড় মা আপনি ওদিকে দেখুন।